দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে এবং প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি আমি নীল মাহবুব এবং আমার সাথে জিনিয়া কবির সূচনা আছে, তবে আছে আবার নেই, কারণ এই মুহূর্তে আমার সাথে নেই, কিন্তু পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে আছে। তবে আমার সাথে আছেন একজন লেখক, তার নাম হচ্ছে শেখ হাফিজুর রহমান কার্জন, এবং তার পুরনো বই এবং নতুন বই দুটো নিয়েই আমরা আলাপ করব। তবে সেখানেও একটি মনস্তাপের বিষয় অবশ্যই আছে যে তার পুরনো বইটাকে আমরা রঙিন মোলার সহ দেখাতে পারছি, কিন্তু নতুন যে বইটি সেটি এখনো আসেনি, কিন্তু সেই বইটিও হয়তো এই বইমেলার ভিতরে চলে আসবে। আমরা প্রথমে একটু পুরনো বই নিয়ে কথা বলি, সেটি হচ্ছে নন্দিত শৈশব এবং বাংলাদেশে কিশোর অপরাধ ও গ্যাং কালচার। এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, কখনো উত্তরা, কখনো মোহাম্মদপুর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এই যে রাতে কিংবা দিনের বেলাতেও মানে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আপনার বইয়ের বিষয়বস্তু হয়তো মানে সেটা উঠে আসছে, যদিও আগের প্রেক্ষাপট। আপনি কি বলবেন যে আসলে নন্দিত শৈশব এখন কতটা আসলে চা, হ্যাঁ অবশ্যই চা দিয়ে যাও, হ্যাঁ, আমরা আসলে এই জায়গায় আড্ডাটা এমন একটা আড্ডা যে আড্ডা আমরা গল্পের মতো, মানে ঘরোয়া আড্ডা, আমরা সেই মানে চিরাচরিত আড্ডা দিই না, একদম ঘরোয়া আড্ডা। আমরা চা খেতে পারি, পানি খেতে পারি, আড্ডা দিতে দিতে আমরা গান শুনতে পারি। পাঠক সমাবেশ প্যাভিলিয়নটা আসলে এরকমই। তো আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম হাফিজুর রহমান, যে এই যে নন্দিত শৈশব, নন্দিত শৈশবকে আসলে নন্দিত আছে বলে আপনার মনে হয়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা মানে ঠিক আলো আধারির মাঝে মানে আপনার আলোটা আস্তে আস্তে চলে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে, এই গধূলি বেলায় আপনার সাথে কথা বলছি। মানে শৈশবটা আসলে এই আমাদের আলো আধারির মতোই, কিছুটা কষ্টের স্মৃতি, কিছুটা আনন্দের স্মৃতি, কষ্ট, আনন্দ, ভালো লাগা, বেদনা, এই সব কিছু নিয়েই, হ্যাঁ, অবিমিশ্র কষ্ট যেমন নাই, মানে কারো নাই, আবার অবিমিশ্র আনন্দও নাই। আবার কারো কারো দেখা যায় যে শৈশবটা ভীষণ রকম কষ্টকর, যেমন কাজী নজরুল ইসলাম, ম্যাক্সিম গোর্কি কিংবা অনেকের আমরা দেখি, হ্যাঁ, আপনার ভারতের যে আপনার রাষ্ট্রপতি ছিলেন, মানে আপনার বিজ্ঞানী, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ওনার যে শৈশবটা ছিল মানে উনি ভীষণ কষ্টকর। কিন্তু আমি আসলে মানে পাঠক সমাবেশের যে স্বত্বাধিকারী বিজু ভাইকে ধন্যবাদ জানাই, এবং আমি নিজেও কিছুটা কৃতিত্ব দাবি করি যে এই বইটা কিশোর গ্যাংয়ের উপর বাংলাদেশের প্রথম বই, এবং সেটার উপর আমি কাজ করেছি, সেটার জন্য আমার একটা ভালো লাগা আছে। আর যেহেতু পাঠক সমাবেশ সেটা প্রকাশ করেছে, সেটার জন্য আমার মানে এক ধরনের কৃতজ্ঞতা বোধ বিজু ভাইয়ের প্রতি আছে। এবং বইটি না সুন্দর, মানে পেপার ব্যাক, এবং মানে প্রচ্ছদটাও দারুণ, একদম লালের উপরে একটা ছুরি এবং তার উপর লাটিমটাই মনে হচ্ছে সেই শৈশব, এবং এই যে কিশোর অপরাধ এবং গ্যাং কালচার, এই ছুরিটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে। বাংলাদেশের কিশোর অপরাধের সংখ্যা কি আসলে বাড়ছে দিনে দিনে? আপনি যেহেতু প্রচ্ছদের বিষয়টা আনলেন, আমি আরেকটু প্রচ্ছদে যদি যান, এটা বিজু ভাইয়ের আইডিয়া কিংবা যিনি প্রচ্ছদটি করেছেন তার আইডিয়া। আপনি এই ছুরিটা দেখেন, এই ছুরিটা কিন্তু আপনার স্বাভাবিক ছুরি না। এই ছুরিটার একদিকে আপনার মানে প্রচণ্ড ধারালো, আর একদিকে আপনি খাঁচ কাটা, মানে এইটা যখন কেউ মানে একজন আরেকজনকে এই ছুরি দিয়ে হত্যা করে, তখন পেটের ভিতরে ঢুকে গেলে ওই আপনার এমনিতে সেটা বেরিয়ে আসে না। পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি, তারপরে আরও অন্য কিছু কিংবা শরীরের অন্য কোনো জায়গায় এটা যদি আপনি কেউ মানে আঘাত করে, তাহলে পরে কিন্তু সেটা কিন্তু মর্মান্তিকভাবে আহত হয়, বলা যায় মৃত্যু নিশ্চিত, এটা বলাও যায়। সুতরাং এইটা দিয়ে কিন্তু আমাদের যে একটা সময় যে একটা শৈশব ছিল, এবং যে শৈশব কৈশোর, এটা মানে হচ্ছে একটা ঝলমলে রোদ্দুরের মতো, কিংবা একটা জ্যোৎস্নার আলোর মতো, কিংবা আমাদের অনেক ভালো লাগার স্মৃতি থাকে, অনেক দুরন্তপনা থাকে। কিন্তু মুশকিল হয়েছে যে 2017 সালে যখন আমরা দেখলাম উত্তরাতে আপনার একটা 10ম শ্রেণীর বালক, সে যখন ওই যে তার কিশোর গ্যাংয়ের হাতে, সে একটা গ্যাংয়ের সাথে ছিল, আর একটা গ্যাংয়ের সাথে সে মানে সংঘর্ষ হওয়াতে সে হত্যাকাণ্ডের শিকার হলো। এবং তারপরে আমরা দেখলাম যে আসলে কিশোর গ্যাং অনেক আগে থেকেই ছিল, কিন্তু এভাবে প্রকাশিত হয়নি। এবং গত 5, 6, 7 বছরে আমরা দেখলাম যে শুধু ঢাকা শহর না, প্রত্যেকটা জেলা শহরে, এবং আপনি এখন প্রায় কয়েকশো,
হ্যাঁ, আপনার 2 শতাধিক কিশোর গ্যাং নানাভাবে তারা পাড়া মহল্লা বিভিন্ন জায়গাতে কাজ করছে। মানে এই কিশোর গ্যাংয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনার 20-25 জন, মানে এই আপনার 15-16-17 বছরের, 12 থেকে 17-18 বছর কিংবা অনেক সময় 20-21 বছর দেখা যায় যে তারা একসাথে তারা আড্ডা দিচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, তারপরে মেয়েদের উত্ত্যক্ত করছে, একসাথে তারা কোনো মাদক নিচ্ছে, এরাই আবার চাঁদাবাজি করছে, হত্যা করছে এবং এলাকার ভিতরে একটা ত্রাস তৈরি করছে। হ্যাঁ, আগে কিংবা সবসময় আমরা যেটা দেখেছি যে এই বয়সের ছেলে মেয়ে তো না, ছেলেরা একটা জায়গায় হলে তারা আড্ডা দেয়, নানা রকম কথা বলে, হইচই করে, হই হুল্লোড় করে। এইটাই তারুণ্যের একটা বৈশিষ্ট্য। এটা সবাই আমরা করেছি এবং এটা আমরা মেনে নিই। কিন্তু এই যে তারা আপনার মানে তারা ওই আপনার তথ্য প্রযুক্তি কিংবা ইন্টারনেটের মধ্য থেকে আপনার ওই যে ভায়োলেন্ট ছবি কিংবা ধরেন ওয়েস্টার্ন কালচার, সেটা দেখে তারা যেটা করছে যে অনেকগুলো মোটরসাইকেল একসাথে চালাচ্ছে, শরীরে গ্রাফিতি, শরীরে ট্যাটু করছে। হ্যাঁ, তারপরে সাথে সাথে তারা মানে এইটুক আপনার যে মানে এই বয়সন্ধিকালের যে দুরন্তপনা, সেটা ঠিকই ছিল, সমস্যা নেই। এটা সবাই কম বেশি করে, ছেলেরা একভাবে করে, মেয়েরা একভাবে করে। কিন্তু এইটার সাথে যখন আপনার যুক্ত হলো যে আপনার মানে শুধু ছোটোখাটো অপরাধ না, রীতিমতো হত্যাকাণ্ড, চাঁদাবাজি, এবং আমরা দেখলাম যে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু আপনার সবাই শঙ্কিত হতে শুরু করলো। এবং এইটার সাথে আমরা আগে যেটা দেখতাম যে কিশোর অপরাধের সাথে আপনার যারা মানে একদম প্রান্তিক মানে বস্তির ছেলে পেলে কিংবা স্ট্রিট চাইল্ড যেটাকে বলি, যে আপনার টোকাই, তারা এটার সাথে জড়িত ছিল। কিন্তু এখন কিন্তু এই গ্যাং কালচারের সাথে মধ্যবিত্ত শ্রেণীর মানে সচ্ছল পরিবারের ছেলেরা জড়িত। হ্যাঁ, মানে এটার কারণটা কি? মানে আমাদের কি আসলে কর্মসংস্থানের মানে অভাব, নাকি ঠিক মতো আসলে এই ব্যাপারটা মানে আমাদের লোকচক্ষুর আসলে আড়ালে থেকে যাচ্ছে, বা আমরা যেটা করণীয় সেটা আসলে করছি না? এইটার কারণ আমি যেটা মনে করি যে বাংলাদেশে শুধু গ্যাং কালচার তা কিন্তু না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে গান শুটিংয়ের কথা মানে শুনি বাচ্চাদের, 25,000 গ্যাং আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে আপনার মানে সক্রিয়। আবার ইউরোপেরও বিভিন্ন দেশে আমরা দেখি এটা। আমাদের এখানে এইভাবে গ্যাং কালচারটাই আরবানাইজেশনের সাথে সাথে এটা এসছে। এবং এইটার মূল কারণ হচ্ছে আমি যেটা মনে করি যে এই বয়সের ছেলেরা গ্যাং কালচারের সাথে যুক্ত, মানে 12 থেকে 20-21, 14 থেকে 20-21, 23, এই বয়সটা হচ্ছে যে আপনার এই বয়সে যারা মানে তাদের তারুণ্য থাকে একদম মানে প্রচণ্ড রকম রক্ত গরম, মানে আবেগ থাকে খুব কাঁচা, তারপর হিরোইজমের একটা বিষয় থাকে। এই হিরোইজমটাকে তারা নানাভাবে প্রকাশ করতে চায়। এইটাকে যদি আপনি গঠনমূলকভাবে সেটাকে মানে প্রকাশ করতে না পারেন, যে এই বয়সের ছাত্রছাত্রীদের যদি আপনি বিপ্লব মানে তাদের যদি আপনি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট করতে পারেন, তাদেরকে আপনি খেলাধুলার সাথে সংশ্লিষ্ট করতে পারেন, তাদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করতে পারেন, কিংবা তাদের যদি আপনি সারাক্ষণ খেলাধুলা মানে তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, সেই জিনিসটা কিন্তু আমাদের সমাজের মধ্যে নাই। যার প্রেক্ষিতে তার ওই হিরোইজম এবং তার ভেতরে যে এনার্জি সেইটা আছে এবং সেটার প্রকাশটা ইতিবাচকভাবে আমরা করতে পারছি না, যার প্রেক্ষিতে সেটা নেতিবাচক কিংবা ধ্বংসাত্মক দিকে চলে যাচ্ছে। তার মানে তাদের জন্য আসলে যে পৃথিবীটা আমাদের দেওয়ার কথা ছিল, সে পৃথিবীটা আমরা তাদেরকে দিতে পারছি না। খেলার মাঠের অভাব, হ্যাঁ, তাদের পাঠাগারের অভাব, তো যার ফলশ্রুতিতে তাদের পথটা আসলে ভিন্ন হয়ে যাচ্ছে। এবং আমরা যে বারবার বলি দর্শক, সেটি হচ্ছে যে পাঠক সমাবেশ আসলে বই ছাপে না, বিষয় ছাপে। এই যে নন্দিত শৈশব এবং বাংলাদেশে কিশোর অপরাধ ও গ্যাং কালচার, এটি কিন্তু আসলে কোনো বই না, এটি হচ্ছে একটি বিষয়, এবং সেই বিষয়ের নিয়েই আমরা আসলে আলাপচারিতায় ছিলাম। তবে এই মুহূর্তে আমরা আবার একটু সূচনার কাছে চলে যেতে চাই, আমরা একটু বিশ্রাম নিতে চাই, চা খেতে চাই। এবং সূচনা, যদি পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরের গল্পটা আমাদেরকে একটু জানাও, খুব ভালো হয়। অবশ্যই নীল, আমি আসলে তোমার লেখকের আড্ডা শুনছিলাম এবং আমি পাঠকের গল্পে আছি। আমি একটু পাঠকের আমি দর্শনের বইগুলো বেশ মনোযোগ দিয়ে পড়তে দেখি পাঠককে। পদার্থ বিজ্ঞানের দর্শন, ম্যাক্স প্লাঙ্কের, কেমন লাগে দর্শন? দর্শন ভালো লাগে সব সময়। তার বই তো পড়া হয় নাই অত, এখনো পরীক্ষার জন্য চাপে আছি। এরপরে মানে টাইম বের করে আসলাম, বই মেলায় আসা, ঘুরলাম, বন্ধুদের নিয়ে আসলাম, মজা করতেছি। এখন নামাজ পড়বো, নামাজ পড়ে এখন আবার বাসায় ব্যাক করবো। এই যে ম্যাক্স প্লাঙ্কের পদার্থবিজ্ঞানের দর্শন, আমিনুল ইসলাম ভূঁইয়ার অনুবাদ, এটা আপনি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ থেকে দেখছিলেন,
কি মনে হলো বইটা সম্পর্কে, আমি একটু ছোট্ট করে জানতে। মানে বেশি তো আর পড়া হয় নাই, 2-1 লাইন পড়লাম, যা বুঝলাম মানে এটা হলো বিজ্ঞান নিয়ে ভালো একটা দিক তুলে ধরছে। এই বিজ্ঞান আমাদের সবারই মানে কম বেশি যাই হোক সবারই প্রয়োজন হয়। আমাদের সব কিছু করতে গেলে বিজ্ঞানের মানে বিজ্ঞান দরকারি, যা সত্যি কথা। এখন বইটা পড়া মানে 2-1 লাইন যতটুক মাঝখান দিয়ে পড়ছি, অনেক ভালো লাগছে বইটা। আপনি নিশ্চয়ই এটি সংগ্রহে রাখতে চাইবেন। আপনি দেখতে থাকুন বই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে দেখি পাঠক সমাবেশ মানে এই যে এই সময়টা সন্ধ্যা যত বেশি ঘনিয়ে আসে পাঠক সমাবেশের রং তত বেশি গাঢ় হয় এবং পাঠকরা বেশ মনোযোগ দিয়ে কিন্তু বই দেখার একটি সুযোগ পায়। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আপনি কথা বলতে চাচ্ছেন না, অথচ আপনি কবির মতো একটি দারুণ বই দেখছেন। একটু কথা বলবো আমি বইটা নিয়ে অল্প করে। আচ্ছা, কবি বইটা এর আগে পড়া হয়েছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখতেছি আপু। আপনি ভূমিকাটা পড়ছিলেন, বইয়ের ফ্ল্যাপের লেখাটা কেমন লাগছিল? সব মিলিয়ে প্রচ্ছদ সব মাত্রই শুরু করলাম, এখনো পড়া শেষ করিনি, দেখতেছিলাম, যদি ভালো লাগে আমি এটা নিব। বইয়ের সম্পর্কে একটা আগ্রহ হয়েছে। ঠিক আছে, আপনি দেখুন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে দর্শক, আমরা তো প্রতিদিন পাঠকদের সাথে কথা বলি, তবে এই পাঠকদের হাতে যারা নিয়মিত বই তুলে দেন তারা আসলে এই বইগুলো সম্পর্কে যখন তুলে দেন তাদের পছন্দের বই বা তারা নিজেরা যখন পাঠকরা পছন্দ করেন তাদেরকেও কিন্তু আরো অন্যান্য বই তাদের রুচি এবং পছন্দ অনুযায়ী যারা তুলে দেন, পাঠক সমাবেশে যারা বিক্রয় কর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন আছেন? এই তো আপু, ভালো আছি আমি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনাকে আমি প্রায় এই জায়গাটিতে দেখি এবং আপনি যদি একটু আমাকে এই যে সাধুজামান রচনা সমগ্র আপনি অনেকের হাতেই তুলে দেন, এই সংগ্রহটা সম্পর্কে জানতে চাই। সাধুজামান রচনা সংগ্রহ আসলে হচ্ছে আমাদের 4টি খণ্ডে বিভক্ত। এবছর নতুন একটি বই এসেছে, এই যে 5 নম্বর খণ্ডটি এসেছে। আসলে সাধুজামানকে যত আমরা জানি মননশীল কথা সাহিত্যিক হিসেবে, এছাড়াও সাধুজামান আসলে হচ্ছে মানে উনি চিকিৎসা বিজ্ঞান বা জনস্বাস্থ্যের সাথে নিয়োজিত রয়েছেন। তার জনস্বাস্থ্য বা চিকিৎসা নির্বিজ্ঞান নিয়ে নতুন একটি বই এসেছে, সাধুজামান রচনা সংগ্রহ চিকিৎসা এবং জনস্বাস্থ্য ভাবনা। তো বইটি পেতে হলে অবশ্যই আপনারা আসবেন পাঠক সমাবেশে, প্যাভিলিয়ন নাম্বার 12-তে। এছাড়াও সাধুজামানের 1, 2, 3, 4 আছে। এটাতে ছোট গল্প, বড় গল্প, সাহিত্য ভাবনা এবং সমাজ ভাবনা নিয়ে কিছু কথা আছে। আমি নিজে পাঠক হিসেবে বলতে গেলে সাধুজামানের আমার একজন কমলালেবু, ক্রাচ্চের কর্নেল, এই বইগুলো আমার পড়া হয়েছে এবং এগুলো পড়েই আমি আসলে অনেক আনন্দ পেয়েছি এবং আমি এই 5টা কিনতেও আগ্রহী। আচ্ছা, আমি একটু এই যে নতুন বইটা সম্পর্কে জানতে চাই। 5 নম্বরটা নিয়ে আমার একটু আগ্রহ হলো। সাধুজামানের কাচের কর্নেল কিংবা সাধুজামানের রচনা সংগ্রহ পাঠক সমাবেশে সেগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু সাধুজামানের চিকিৎসা এবং জনস্বাস্থ্য নিয়ে ভাবনা এটা কিন্তু একেবারেই নতুন এবং যারা পাঠক আছেন তাদের কেমন আগ্রহ দেখছেন? পাঠকদের আগ্রহ অবশ্যই, যেহেতু আজকে মানে মেলায় নতুন বই এসেছে, নতুন বই আমরা পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি, এজন্য পাঠকরাও খুশি, আমরাও খুশি যে বছরের নতুন বইটার মানে আশায় সবাই আসে যে কি বই আসবে। যেহেতু সাধুজামান আমাদের প্রথম এসেছিল 2020 সালে, এবছর দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের বইটা আবার এসেছে 2024 সালে। তো দর্শকদের মাঝে আগ্রহ অবশ্যই আছে। তারা 1, 2, 3 সিরিজ আকারে পড়েছে, 4 পড়েছে, 5-এর জন্য তারা আগ্রহী ছিল। তাদের হাতে বইটি তুলে দিতে পেরে আমরাও খুশি। এবং বইটিতে চিকিৎসা বিজ্ঞানের কথা, আমরা যদিও জানি সাধুজামান একজন কথা সাহিত্যিক, কিন্তু তার প্রফেশনাল পড়াশোনা বা তার কাজকর্ম সবকিছু জনস্বাস্থ্য বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে। দারুণ দারুণ, এবং আমি তো এই বইটি সংগ্রহে রাখতে চাইবই। বইটি আজই এসেছে পাঠক সমাবেশে। আরো যারা আছেন বিক্রয় কর্মী, যাদেরকে আমরা নিয়মিত দেখি, তারা আমাদেরও বন্ধু। এই যে দর্শনের বইগুলোর প্রতি প্রতিদিন আমি দেখি সন্ধ্যা যখন ঘনিয়ে আসে এবং যখন একের পর এক পাঠক দেখতে থাকে এবং দর্শনের বইগুলোর দিকে তাদের একটা বাড়তি কৌতূহল থাকে। পাঠক সমাবেশের দর্শনের সংগ্রহটা নিয়ে একটু জানতে। দর্শনের আমাদের এই বছরই বইমেলায় আমাদের নতুন একটা বই এসেছে, পদার্থবিজ্ঞানের দর্শন, ম্যাক্স প্ল্যাঙ্কের। সেটা হচ্ছে আমিনুল ইসলাম ভুইয়া স্যার অনুবাদ করেছেন। এটা আজকেও গতকালও আমাদের বেস্ট সেলিং বুক ছিল। পদার্থবিজ্ঞান নিয়ে আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আরো বেশি জানে। আমরা জানি যে পদার্থবিজ্ঞান মডার্ন যে ফিজিক্সের যে জনক সে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, আর সে কোয়ান্টাম যে তত্ত্ব, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের আসলে জন্ম দিয়েছে সে। তো তার এই বইটা হচ্ছে তার একটা কৃতি নিয়ে লেখা। তার বিজ্ঞান, দর্শন, বিশ্বাস এগুলোর ভিতর যে সম্পর্কটা সেটা সে তার খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছে। বিজ্ঞানের সাথে দর্শনের যে একটা সামঞ্জস্য আছে, যে একটা মিল আছে, সেটা আমরা আসলে পদার্থবিজ্ঞানের দর্শন বইটা পড়লে আমরা খুব ভালোভাবে জানতে পারবো।
আমিনুল ইসলাম ভূঁইয়া স্যার যে তার অন্যান্য বইয়ের মতো এই বইটা অনেক ভালোভাবে অনুবাদ করেছে, আমি নিজেও এটা পড়েছি। আর সবাই এটা পড়তে আগ্রহী, ইভেন ধরেও তারা কয়েকটা লাইন পড়লেও বুঝতে পারে যে এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যারা সায়েন্স পড়েও না তাদেরও এটা আসলে জানার ইচ্ছা, জানার আগ্রহ, সেই আগ্রহ থেকেই আসলে বইটা সবাই পছন্দ করছে। দর্শনের সাথে আসলে বিজ্ঞানের যে সম্পর্কটা, এটা আসলে আমরা কেউ অত ভালোভাবে জানতে পারতাম না। মানে আপনার কি দর্শন ভালো লাগে? দর্শন আসলে সেভাবে ওইরকম পড়া হয় নাই, কিন্তু পাঠক সমাবেশে কাজ করার পর হলো গিয়ে সব বই যেহেতু পড়া হচ্ছে, দর্শন, প্লেটো, অ্যারিস্টটল, এগুলোর অনুবাদ আমার পড়া হচ্ছে। এবং আমিনুল ইসলাম ভূঁইয়ার এই মানে কালজয়ী সংগ্রহগুলো আসলে পাঠক সমাবেশে একটা সিগনেচার হয়ে থাকবে। জি, প্লেটো, তারপর হচ্ছে প্লেটোর সমগ্রগুলো তো আসলে সবাই চিনে, যেই আসে সেইগুলা কিনে নিয়ে চলে যায়। দারুণ কিন্তু, তাই না? থাকবেন আমাদের সাথে, আমরা আরো দেখি যে আসলে আরো যারা আছেন তাদের কাছে একটু জানতে চাই। মেহেদী, একটু জানতে চাই যে এই যে পছন্দের বই পাঠকদের হাতে তুলে দেওয়া, পাঠক যখন একটি বই দেখে আপনারা আরো 2-3টি বই তাদের হাতে তুলে দেন, সেটা কি পাঠকের রুচি ও পছন্দ অনুযায়ী নাকি আপনারা এটা লক্ষ্য করেন যে পাঠকরা আসলে কি ধরনের বই পছন্দ করছে, কোন পাঠক তার হাতে সে বইটি তুলে দেওয়া হয়? কোনো পাঠক যখন আমাদের পাঠক সমাবেশে প্রবেশ করে তখনই আমরা বুঝতে পারি যে মানে পাঠক কি ধরনের বই চাচ্ছে, এবং একজন পাঠক এসেই তার পছন্দের বইটা আগে হাতে নেই, তারপর আমরা সেই বই অনুযায়ী বা সেই ধরনের বই অনুযায়ী আমাদের কাছে যে বইগুলো আছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে একটু জানতে চাই, আমরা নিয়মিত যে পাঠকদের আগ্রহ দেখি, ফ্রান্স কাফকা, মাওলানা জালালউদ্দিন রুমি, এই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। নিজের পড়া হয়েছে বইগুলো? হ্যাঁ জি, কিছুটা পড়া হয়েছে। ফ্রান্স কাফকা হলো পাঠক সমাবেশের একটা কালজয়ী বই, যা হচ্ছে অনেকদিন আগে প্রকাশিত হওয়ার পরেও এখন পর্যন্ত পাঠকদের চাহিদা দিন দিন বাড়ছে, কমছে না। পাঠক সমাবেশে ফ্রান্স কাফকার প্রথম অনুবাদটি আসে প্রায় 2013 সালে, কিন্তু 13 সালে প্রকাশিত হওয়ার পরেও এটার পুনর্মুদ্রণ হয় 2014 সালে। তার মানে এটার চাহিদা অনেক। 2025 সালে এসেও ফ্রান্স কাফকার চাহিদা আমরা যা দেখতে পাচ্ছি যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ফ্রান্স কাফকা হলো হচ্ছে বিশ্ব সাহিত্যের বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী একজন হচ্ছে লেখক বা হচ্ছে কথা সাহিত্যিক বলা যায়। তো শেক্সপিয়ারের পরে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল ওই সময় মানে সে ছিলেন হচ্ছে ফ্রান্স কাফকা। তো আর আমাদের ফ্রান্স কাফকার অনুবাদ করেছে মাসুম আরফিন স্যার, যার অনুবাদ হচ্ছে অনেক ভালো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট যাকে বলা যায়। তো অনেক পাঠক পড়েছেন, প্রতিদিন এসে বলে যে আমার পড়া শেষ, তো তারা আমাদের কাছে রিভিউ দিয়ে যায় যে হচ্ছে ফ্রান্স কাফকা সম্পর্কে, এবং বলে যে অনেক ভালো অনুবাদ হয়েছে। ওরা চাচ্ছে যে ফ্রান্স কাফকা দ্বিতীয় খণ্ডটা বা হচ্ছে আমাদের প্রথম খণ্ড বা দ্বিতীয় খণ্ড তারা চাচ্ছে, প্রতিদিন এসে চাই। আমরা হচ্ছে আমাদের প্রকাশকের কাছে বলবো যে হচ্ছে ফ্রান্স কাফকা দ্বিতীয় খণ্ডটাও যেন হচ্ছে অতি শীঘ্রই পাঠকদের কাছে নিয়ে আসা হয়। নিশ্চয়ই ভালো লাগে না পাঠকদের হাতে নতুন নতুন দারুণ সব বই তুলে দিতে, এবং তাদের পছন্দের বইটি তুলে দিতে পারলে নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি হয়। হ্যাঁ জি, অবশ্যই। আমাদের হচ্ছে নতুন নতুন বই আসছে, আমরা পাঠকদের কাছে প্রতিদিনই বলছি যে আজকে আমাদের শাহাদুজ্জামান স্যারের একটা নতুন বই এসেছে, আমরা পাঠকদেরকে দিচ্ছি, এবং পাঠকরা অনেকদিন অপেক্ষা করেছিল যে শাহাদুজ্জামান স্যারের নতুন বইটি কবে আসবে, এবং আজকে আমাদের ওই বইটি অনেক সেল হচ্ছে। জি, আপনারা থাকবেন এবং পাঠকের পছন্দ অনুযায়ী তাদের হাতে বই তুলে দেবেন। ধন্যবাদ মেহেদী। আমরা তো কথা বলছিলাম এবং আমি অনেকক্ষণ থেকে আমি নীলের কাছে ফিরবো, তবে অনেকক্ষণ থেকে আমি একজন পাঠককে দেখছিলাম। আমি বেশ খানিকক্ষণ থেকে দেখছি আপনি দৃষ্টি প্রদীপ দেখছেন, ক্লাসিক সিরিজের আরো কিছু বই দেখছেন। কোন বইগুলো ভালো লাগছে? আমি ঢাকার বাইরে থেকে আসছি, অনেকদিন পরে আসলাম। আমি আসলে ক্লাসিক ধরনের বই খুঁজছি, যেমন আজকে এবারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার শহীদুল জহিরকে নিয়ে আমি ইনার লেখাগুলা পত্রিকায় পড়ছি অনেক আগে। আমার কাছে এখন মনে হয় যে উনি একজন একটা ভালো মানের লেখক। আমি চাচ্ছি যে এইরকম কিছু একটা বই কিনে চলে আসছি। তাহলে তো আপনি ঠিক জায়গায় এসেছেন। পাঠক সমাবেশ শহীদুল জহির সংগ্রহ করে এবং আপনি যে বইটি দিয়ে ক্লাসিক সিরিজের কিছু বই দেখছিলেন, দৃষ্টি প্রদীপ, আমার পড়া অনেক আগে হয়ে গেছে পড়া, আমি এখন নতুন করে পড়তে চাচ্ছি। যেমন কবি, এখানে সবগুলা বই পড়া, কিন্তু আমার ঢেরাই চরিত্র, কবি, এগুলো আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই পড়ে ফেলছি। আচ্ছা, এখন যে নতুন মোড়কে নান্দনিকতার সাথে পাঠক সমাবেশ এনেছে, এখন কি আবার সংগ্রহ করতে ইচ্ছা করছে বা পড়ার ইচ্ছে? অনেকদিন পরে মেলাতে আসলাম, আমি আমার ক্লাসিক বই সংগ্রহ করার ইচ্ছা, তরল বই পড়ার আমার কোনো ইচ্ছে নেই। সব ক্লাসিক বই আমি ক্লাসিক বই সংগ্রহের জন্য আসছি। আমি ঢাকার বাইরে থেকে আসছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি আসছি কুষ্টিয়া থেকে আসছি। আচ্ছা, কুষ্টিয়া থেকে এসেছেন, তাহলে তো আপনি ঠিক জায়গায় এসেছেন। পাঠক সমাবেশে শহীদুল জহিরও আছে এবং ক্লাসিক সিরিজের বইও আছে। জি, আমরা কথা বলছিলাম পাঠকদের সাথে, বিক্রয় কর্মীদের সাথে। আমি আবার নীলার লেখকের আড্ডায় ফিরতে চাই, আমি থাকবো পাঠকের গল্পে। নীল, আমি কথা বলছিলাম পাঠকদের সাথে এবং যারা নতুন নতুন বই, পছন্দের বই পাঠকদের হাতে তুলে দেয় তাদের সাথে।
ধন্যবাদ সূচনা। এবং যেহেতু নতুনের কথা বললে, আমরাও একটি নতুন বই নিয়ে আসলে কথা বলতে চাই, যে বইটি এখনো আশি করে এখনো আসেনি, তবে আমরা ধারণা করছি যে বইটি খুব অচিরেই চলে আসবে। বইটির নাম হচ্ছে ঐশী কর্তৃক মা বাবা খুনের সামাজিক ও মনস্তাত্ত্বিক অ্যানাটমি। আপনার কাছে জানতে চাই যে এটা সূচিপত্র দেখছিলাম আমি, এবং সূচিপত্রের প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে ঘটনাটি নাও ঘটতে পারত। এই যে আমরা তো চাই যে আসলে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেগুলো মানে আমরা বলি যে অবক্ষয়, মানে এই ঘটনাগুলো না ঘটুক সেটা আমরা চাই। এবং আপনার এই সূচিপত্রের এই ভূমিকার একদম প্রথম 9 নম্বর পৃষ্ঠায় যেটি আসবে, যে ঘটনাটি নাও ঘটতে পারত। আমি আসলে নিজেও খুব অবাক হয়েছি এই ঐশী ঘটনার এটা নিয়ে। যখন আমি কাজ করতে যাই তখন এটার মানে ঘটনাটা পড়ার পরে আমি জানতে পারলাম যে ঐশী রহমান, তার বয়স হচ্ছে ওই 18-19 বছরের মতো। সে তার নিজের বাবা মাকে মানে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, ছুরি দিয়ে মানে আঘাত করে। তো আমি যখন তার তার নানা রকম ঘটনাগুলোকে আমি পড়তে থাকি, তখন আমি দেখতে পেলাম যে ওই তার বাবা মার সাথে একটা প্রচণ্ড কমিউনিকেশন গ্যাপ ছিল, এবং বাবা মা তাকে মারধর করতো, সে ঘর থেকে পালিয়ে যেত। তারপর বাবা মাও তাকে বুঝতে পারতো না, সেও বাবা মাকে বুঝতে পারতো না। এরকম একটা পরিস্থিতিতে সে কিন্তু কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে, এবং শেষ 2000 মানে সে তার বাবা মাকে হত্যা করেছে 2013 সালের 15ই আগস্ট। শেষ সে তার আত্মহত্যার চেষ্টা করে হচ্ছে 2012 সালের নভেম্বর কি ডিসেম্বরে। এবং ওই সময় সে যেটা করেছিল, মানে এর আগে প্রথমবার সে আত্মহত্যার চেষ্টা করে হচ্ছে ওই ঘুমের ওষুধ খেয়ে, দ্বিতীয়বার যে আত্মহত্যার চেষ্টা করে সেটা হচ্ছে তেলাপোকার ওষুধ খেয়ে, 2বারই সে সার্ভাইভ করে। তৃতীয়বার সে ওই আপনার তার যে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তার ওই ওড়নাটা ছিঁড়ে যায়। তো এইখানে আমার মনে হলো যে এই আত্মহত্যা প্রচেষ্টা সফল হলে সে কিন্তু নিজেই মারা যেত। এই ঘটনাটা আর ঘটতোই না। এই ঘটনা তখন আমার কাছে মনে হলো যে এইটা আমাদের বোধহয় মানুষের জীবনে ডেস্টিনি, মানে আমাদের যে নিয়তির কথা আমরা বলি, অদৃশ্য শক্তি কিংবা আল্লাহ পাক কিংবা কসমিক স্পিরিট যাই বলি আমরা, এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন, তিনি প্রত্যেকটা মানুষের জন্য একটা নিয়তি নির্ধারণ করে রেখেছেন। সেইখান থেকে পরিত্রাণের উপায় বোধহয় মানে আমাদের নাই। এবং তখন কিন্তু আমার ওই গ্রিক মিথের যে ইডিপাসের কথা মনে পড়ল, যে ইডিপাসকে কিন্তু এই কথাটাই মানে তার বাবা মা মানে লাইয়াস এবং জোকাস্তা, রাজা লাইয়াস জোকাস্তা তাদের সন্তান ছিলেন, এবং তারা যখন ওরাকলের কাছে গেল আপনার ওই গ্রিক যে আপনার ধর্ম মন্দির, হ্যাঁ, তখন তাকে বলল যে তোমাদের সন্তান নাই, কিন্তু তোমাদের দ্রুত একটা সন্তান হবে, কিন্তু এই সন্তান তার পিতাকে হত্যা করবে এবং তার নিজের মাকে বিয়ে করবে। এবং তারা চেষ্টা করেছে, মানে তারা বাবা মাও চেষ্টা করেছে এই ভবিষ্যৎবাণী যেটা, সেটাকে কোনোভাবেই যেন সেটা না ঘটে তারা এড়াতে চেষ্টা করেছে। আবার ইডিপাসও চেষ্টা করেছে যে যে ঘটনা সে শুনেছে সেটা যেন কোনোভাবে না ঘটে, কিন্তু এমনভাবে ঘটনার গ্রন্থিগুলো মানে একটার সাথে আরেকটা জড়িত ছিল, এবং এমনভাবে একটার গ্রন্থি আরেকটার সাথে জড়িয়ে গিয়েছে এবং উন্মোচিত হয়েছে যে সেই অজ্ঞাতেই পুত্র অজ্ঞাতেই পিতাকে হত্যা করেছে, পুত্র না জেনেই তার মাকে হত্যা করেছে, তার গর্ভে 4টা সন্তান এসছে, এবং একদম শেষে গিয়ে যখন জানতে পেরেছে তখন জোকাস্তা আত্মহত্যা করেছে আর ইডিপাস তার নিজের চোখ অন্ধ করে দিয়েছে। এই যে নিয়তি, এবং এই নিয়তির কথা কিন্তু আমরা নানাভাবে মিথের ভেতরে, ধর্মের ভেতরে, বাস্তব জীবনেও দেখি, এবং এই ঐশীর জীবনের এই জিনিসটা আমাকে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে, এবং সেই জন্য এখানে আমি মানে বেশ বড় একটা আলোচনা এখানে করেছি। এবং আমি ভিতরের আলোচনায় যাব না, কারণ ভিতরে আরো অনেক কিছু আছে, মনস্তাত্ত্বিক, সামাজিক, মানে ঐশী কর্তৃক মা বাবা খুনের সামাজিক এবং মনস্তাত্ত্বিক অ্যানাটমি। এরপরে কারাগারে এখন ঐশীর দিন কাটে শিক্ষকতা ইবাদত করে, সেটাও আমরা সূচিপত্রে জানতে পারলাম। আবার যে ঐশীর ঘটনার সূত্র ধরে সন্তান কর্তৃক মা বাবা এবং বাবা মা কর্তৃক সন্তান হত্যার কিছু ঘটনাও আপনি এখানে যুক্ত করেছেন। এবং কেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সংশোধন ও পুনর্বাসন কোথায়। তবে শেষ যেটি আপনি বলছেন সেটি হচ্ছে শেষ থেকে শুরু, ঐশীর জীবনের নতুন শুরুর প্রত্যাশায়। এই বিষয়টা একটু জানতে চাই। এই বিষয়টা জানতে চাই, আমার কাছে মনে হয়েছে যে ওই মানে একটু আমরা যে বলি যে এই জিনিসগুলো হলে হয়তোবা এই ঘটনাটা ঘটতো না। যেমন আত্মহত্যার কথাটা বললাম,
তার বাবা মার সাথে তার যে কমিউনিকেশন গ্যাপটা ছিল এইটা যদি আরেকটু কম হতো, তার বাবা মা যদি তার দিকে আরেকটু স্নেহের হাত বাড়িয়ে দিতেন, সেও যদি আরেকটু অগ্রসর হতো, তাকে যদি একটু কাউন্সেলিং করা যেত, তাহলে হয়তোবা ঘটনাটা ঘটতো না। আর সবচেয়ে মানে কষ্টের বিষয় যেটা, এই মানে বিচারিক আদালত ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছে। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনে যখন আপনার এটা কনফার্মেশনের জন্য গিয়েছে এবং আপনার যখন অ্যাপিলে গিয়েছে, তখন সেটা মৃত্যুদণ্ড কমিয়ে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আসলে আমাদের যে বিচারিক ব্যবস্থা এবং আমাদের যে পেনাল সিস্টেম, এটা কিন্তু 150-200 বছরের পুরনো। মানে সারা পৃথিবীতে এখন যেটা চলে, সারা পৃথিবীতে এখন আপনার পেনাল সিস্টেমের মূল জায়গা হচ্ছে সংশোধন, পুনর্বাসন। কিন্তু আমরা এখনো ওই শাস্তির ভেতরে আটকে আছি। এবং আমি দস্তয়েভস্কির যে বিখ্যাত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, সেখানে যে রাসকলনিকভ, সে 2টা হত্যাকাণ্ড করেছিল, হ্যাঁ, একজন সুদখোর মহিলা এবং তার সাথে আরেকটা। এবং সে চিন্তা করেছিল যে সুদখোর মহিলা এ তো সমাজের জন্য একটা অপ্রয়োজনীয় ব্যক্তি, তাকে হত্যা করে তার যে টাকা পয়সা সেটা নিয়ে সে মানুষকে বিলিয়ে দেবে এবং সে নিজেও তার দারিদ্র ঘুচাবে। কিন্তু সেই হত্যাকাণ্ড করার পরে তার ভেতরে যে নৈতিক একটা দ্বন্দ্ব, তার ভেতরে যে অপরাধ বোধ, এবং সেই জিনিসটা কিন্তু লেখক, মানে এটা আপনি জানেন যে পৃথিবীর অল টাইম ক্লাসিক্সের মধ্যে একটা। এবং পরবর্তীতে তার যে সে পুলিশের কাছে স্বীকার করেছে, তার বিচার হয়েছে, 8 বছর কারাদণ্ড দিয়েছে। কিন্তু এই কারাদণ্ডের চেয়ে বড় সেটা হচ্ছে তার ভেতরের যে নৈতিক দ্বন্দ্ব, ভেতরের যে অপরাধ বোধ, কনফেশনস, সেটার মধ্য দিয়ে। এবং এটার সাথে যুক্ত হয়েছে সোনিয়ার যে বিশুদ্ধ ভালোবাসা। হ্যাঁ, সোনিয়াকে তিনি দেখিয়েছেন এবং সেটা পিওর ক্রিশ্চিয়ানিটি এবং আপনার বাইবেলের একটা প্রতীক, শুদ্ধতার প্রতীক, এবং ধর্মকেও তিনি নিয়ে এসছেন। এবং সেই যে এই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আপনার অনুতাপের মধ্য দিয়ে, আপনার সাফারিংসের মধ্য দিয়ে, কনফেশনসের মধ্য দিয়ে আস্তে আস্তে একটা অপরাধী একটা বিশুদ্ধ জীবনে আবার ফিরে আসে। সেই জিনিসটাকে যে ঐশী তো এখনো আমাদের কারাগারে আছে, এবং সে কিন্তু আমরা কারাগারের যে তথ্য পাচ্ছি 21-22 সালের, যে সে কারাগারে ইবাদত করে, কারাগারে সে ছোট বাচ্চাদের পড়ায়। সুতরাং এই যে আপনার রিহ্যাবিলিটেশন এবং আপনার রেকটিফিকেশন, কারেকশন, এই জিনিসটার উপরে কিন্তু আমরা আমাদের বিচারিক ব্যবস্থা কিংবা আমাদের পুরো সমাজ এটা কিন্তু আপনার তারা কিন্তু যথেষ্ট মনোযোগ দিচ্ছে। ধন্যবাদ। অনেক কথা হলো এবং অনেক কথা আমরা আসলে জানলাম, এবং এই বিষয়গুলো আসলে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আসলে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে, যার কারণে কিন্তু এই যে সাধারণ যে মানুষ, সেই সাধারণ মানুষ কিন্তু ভীষণ রকম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা আমাদের মা বাবাকে আসলে ঠিক ভালো রাখতে পারছি না, আমাদের সন্তানদেরকে ভালো রাখতে পারছি না। সবসময় কিন্তু একটা শঙ্কা আমাদেরকে ঘিরে ধরছে, এবং যেটা বারবার বলছি যে বিষয় এটা এখন খুবই জরুরি একটা বিষয় যে নন্দিত শৈশবটা ভীষণ রকম নন্দিত হোক, এবং বাংলাদেশের যে কিশোর অপরাধ এবং গ্যাং কালচার আছে সেটি যেন আসলে ধীরে ধীরে আমরা অনেক কিছুরই অবক্ষয় চাই না, বাট এই জিনিসের অবক্ষয় চাই, এটা ক্ষয়ে যাক, এটা যেন আর না থাকে আমাদের। এবং আমরাও আসলে দেখছিলাম যে আমাদের সাথে কিন্তু অনেকেই এই সময়ের মধ্যে যুক্ত হয়েছেন পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, বিদায় নেবার সময় চলে এসেছে। আবারও আগামীকাল নিশ্চয়ই নতুন কোনো একটা বিষয় নিয়ে নতুন কোনো লেখকের সাথে আবারও আমরা কথা বলবো। এবং সবসময় মনে রাখতে হবে যে পাঠক সমাবেশ আসলে বিষয় ছাপে, বই ছাপে না। অর্থাৎ প্রত্যেকটা বই আপনাকে ভীষণ রকম ঋদ্ধ করবে, এই পৃথিবীটাকে চেনাবে, মানুষকে চেনাবে, আপনি আপনার নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল।